যুক্তরাষ্ট্রে জয়ের দ্বারপ্রান্তে ডেমোক্রেটিক প্রার্থী বাইডেন। প্রেসিডেন্ট হতে দরকার মাত্র 17 ভোট। ষোলো বছর ধরে প্রতারণায় শত কোটি টাকা হাতিয়েছেন আশরাফ। পরিচয় দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য 30 দিনের সিলেবাস হচ্ছে এই বছর। স্কুল খুললে এই সিলেবাসেই মূল্যায়ন। আগাম আমন ধান কাটা ও মাড়াই উৎসবে ব্যস্ত কৃষক। টানা বৃষ্টি ও বন্যার পরও বাম্পার ফলন। এবং ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে সাকিব। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন আজ রাতে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজুমদার। শুনছিলেন শিরোনাম, শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের খবর। জয়ের দ্বারপ্রান্তে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। ব্যাটল গ্রাউন্ড রাজ্য মিশিগানের 16টি ইলেকটোরাল ভোট জিতে নিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন। প্রেসিডেন্ট হতে তার দরকার আর মাত্র 17টি ভোট। উইসকনসিন রাজ্যেও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন তিনি। এদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 23 রাজ্যের 214টি ভোট। জয়ের জন্য তার আরও প্রয়োজন 56টি ভোট। এখন পর্যন্ত ভোট গণনা চলছে আলাস্কা, জর্জিয়া, নেভাডা, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভানিয়ায়। এর মধ্যে নেভাডায় এগিয়ে আছেন বাইডেন। তবে বাইডেন এগিয়ে থাকার সময় নিজেকে জয়ী দাবি করে ট্রাম্প ভোট জালিয়াতির অভিযোগ তোলেন। এরই মধ্যে মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়ার গণনায় আপত্তি তুলে আদালতের শরণাপন্ন হওয়ার কথা জানিয়েছে রিপাবলিকানরা। মার্কিন নির্বাচনের আরো খবর জানাতে ফ্লোরিডা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, বাইডেন তো জয়ের কাছাকাছি আছে, এখন সেখানকার পরিস্থিতি কি দেখছেন আপনি? এখন পরিস্থিতি যদি বলি তাহলে আসলে সবাই অপেক্ষা করছে চূড়ান্ত ফলাফলের জন্য। আমরা জানি যে গত একটা দিন একটা দোদুল্যমান অবস্থা ছিল, ট্রাম্প বাইডেন কোন শিবিরে আসলে শেষ হাসি হাসবে। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে আসলে পুরো পাল্লাটাই ট্রাম্পের দিক থেকে বাইডেনের দিকে চলে এসেছে। এবং শুধুমাত্র নেভাদার যে 6টি ইলেকটোরাল ভোট আছে, এই 6টি হলেই তার আসলে 270 হয়ে যায়। ফলে বলা যায় যে এখন এটা একদমই ক্লোজ হয়ে গিয়েছে। বাইডেনই আগামী প্রেসিডেন্ট হচ্ছেন, এটা নিশ্চিত বলা যায়। চূড়ান্ত সিদ্ধান্ত পেতে আরো কিছুটা প্রতিক্রিয়া কি? রিপাবলিকানরা বলছেন যে তারা মামলা করবেন। এই বিষয়ে আপনার মতামত কি, বা আপনি কি জানতে পেরেছেন এই বিষয়ে বিস্তারিত জানাবেন। ইতিমধ্যে তারা 3টি অঙ্গরাজ্য অর্থাৎ পেনসিলভেনিয়া, জর্জিয়া এবং মিশিগান, এই 3টিতে মামলার প্রস্তুতি নিয়েছে। মামলার জন্য তারা হয়তো আজকে রাতে মামলা ফাইলও করে ফেলবেন। কিন্তু এই বিষয়গুলি আসলে যারা নির্বাচন আইন নিয়ে কাজ করেন, যেসব বিশেষজ্ঞ এবং আইনজীবী, তারা বলছেন যে আসলে মামলাগুলির প্রকৃতি কি হবে এটা মামলা ফাইল করার পরেই বোঝা যাবে। প্রথমে একটা যেটা সেটা হচ্ছে যে ইউএস সুপ্রিম কোর্টে মুভ করেছিল ট্রাম্পের পক্ষ থেকে, সেটি আসলে নির্বাচনে যে ভোট গণনা হচ্ছে সেই ভোট গণনাটা আরো স্বচ্ছভাবে হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণের জন্য। তবে সেইটি আসলে উন্মুক্তভাবেই নির্বাচনে ভোট গণনা চলছে। যারা এটা দেখতে চান আগে থেকেই প্রার্থীদের পক্ষ থেকেই উপস্থিত থাকার ব্যবস্থা ছিল। সংবাদ মাধ্যমের জন্য এটি উন্মুক্ত আছে। ফলে এটি নতুন করে তেমন কিছু হওয়ার কথা না।
এখন টেকনিক্যাল যে ইস্যুগুলি, যে এইখানে কোনো ধরনের জালিয়াতি করা হয়েছে কিনা, যেটা ট্রাম্প গতকাল রাত্রে অর্থাৎ এখানকার স্থানীয় সময় রাতে তিনি অভিযোগ করেছিলেন, সেই বিষয়টি আসলে ট্রাম্পের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কিছুই খোলাসা করা হয়নি। শুধুমাত্র এই অভিযোগ করা ছাড়া যে নির্বাচনে তার জয়কে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কিভাবে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সুনির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে কোনো ব্যালট বাক্সে অথবা কোনো ব্যালট পেপারের সমস্যা আছে কিনা, সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত ট্রাম্প শিবির থেকে কোনো কিছুই বিস্তারিত বলা হয়নি। অন্যদিকে ডেমোক্রেটরা যেটা বলছেন, তারা অপেক্ষায় আছেন, ধৈর্য ধরতে বলেছেন সমর্থকদের। তারা মনে করছেন তারা জয়ের পথে আছেন। এই মুহূর্তে আইনি যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে সেটা তারা আইনগতভাবে মোকাবেলা করবার জন্য তাদের যে আইনজীবী প্যানেল আছে তাদেরকেও প্রস্তুত রাখছেন। তবে এই বিষয়টি আদালতে গড়ালে পরে, যেটি আগের থেকে এক ধরনের শঙ্কা সাধারণ ডেমোক্রেটদের মধ্যে আছে, যে যেহেতু উচ্চ আদালতে ট্রাম্পের এবং কনজারভেটিভদের অবস্থান অনেক শক্ত, 6-3, ফলে সেইখানে পর্যন্ত গেলে পরে কি হয়। তবে এখানে আসলে আইন কানুন অনেক বিষয় আছে, সেগুলি অনেক পরে যাবে। প্রথমে আসলে সিদ্ধান্ত আসতে হবে সব কয়টি স্টেট থেকে, তারা ভোটে কাকে জয়ী ঘোষণা করছেন, কিভাবে জয়ী ঘোষণা করছেন। পরবর্তীতে আইনগত কোনো কিছু আসলে পরে অবশ্যই ডেমোক্রেটরা এটাতে পার্টি হবেন, কিন্তু ওই সংশ্লিষ্ট স্টেটগুলিকেই ডিফেন্ড করতে হবে যে তারা যেই ফলাফল দিয়েছেন সেই ফলাফল ঠিক আছে কি ঠিক নেই। জাহিদ, আর কয়টি ব্যাটল গ্রাউন্ডের ফলাফল বাকি আছে? এই মুহূর্তে আমরা দেখছি যে কাউন্টিং চলছে, পেনসিলভেনিয়াতে কাউন্টিং চলছে, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, নেভাদাতে এগিয়ে আছেন জো বাইডেন। অন্যদিকে জর্জিয়া এবং পেনসিলভেনিয়াতে এখনো পর্যন্ত এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলিনাতেও তাই। তবে আসলে পরিস্থিতি যেটা আমি গতকাল থেকে বলছিলাম, যে এখন যেই ভোটগুলি কাউন্ট হচ্ছে সেই ভোটগুলি বেশিরভাগই ডেমোক্রেটদের, কারণ এগুলি ব্যালট বক্সগুলি এসেছে পোস্টের মাধ্যমে, এবং পোস্টের মাধ্যমে ভোট দেওয়ার জন্য ডেমোক্রেটিকদের একটা প্রচারণা ছিল। এই প্যান্ডেমিকের সময় যত বেশি দূর থেকে অর্থাৎ কাছাকাছি না এসে, তাদের প্রচারণার ধরনটাও তাই ছিল। বড় কোনো ধরনের র্যালি তারা করেননি, সাধারণত গাড়িতে চড়ে, গাড়িতে থেকেই যে র্যালিগুলি করা সম্ভব সেগুলি তারা করেছেন। এবং তাদের প্রচারণার কৌশলই ছিল যে তোমরা যত পারো ব্যালট বক্স আগেই দিয়ে দাও ভোট, কারণ আর্লি ভোট দেওয়ার এখানে ব্যবস্থা আছে। এক এক অঙ্গরাজ্যে এক এক সময়ে হয়েছে, 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে থেকে আর্লি ভোট দেওয়া যায়, এবং ডাক বিভাগের মাধ্যমে আপনি ব্যালট নিয়ে এসে আবার ডাক বিভাগের মাধ্যমে দিতে পারেন। এই দুটো ক্ষেত্রে আসলে ডেমোক্রেটরা প্রথম থেকেই প্রচারণা চালিয়েছে, এবং অধিকাংশ, যেমন পেনসিলভেনিয়াতে আসলে 1 মিলিয়নেরও বেশি ভোট যেটা এখন কাউন্ট হচ্ছে, সেই ভোটগুলির অধিকাংশই হচ্ছে ডাকে আসা। ফলে এটা স্বাভাবিকভাবেই এখানে এগিয়ে যাচ্ছেন ডেমোক্রেটরা, কারণ ডেমোক্রেটদের এখানে ভোট বেশি। জর্জিয়ার যদি দিকে তাকান, জর্জিয়ার এখন যেই ভোটগুলি কাউন্ট হচ্ছে সেগুলি অধিকাংশই শহর অঞ্চল, আটলান্টার আশেপাশে যে কাউন্টিগুলি আছে সেখানেও ডেমোক্রেটদের অবস্থান অনেক ভারী। ফলে গতকাল থেকেও সুইং স্টেটগুলিতে ট্রাম্প এগিয়ে থাকলেও প্রকৃত অর্থে ডেমোক্রেটরা যে এইটা বলছিলেন যে আসলে যেই ভোটগুলি এখন গণনায় বাকি আছে সেই ভোটগুলি তাদের ভোট, ফলে চূড়ান্ত বিচারে আসলে ডেমোক্রেটরাই জয় পাবেন, সেইটারই প্রতিফলন আমরা এখন যে ভোট গণনা হচ্ছে সেখানে দেখছি। সেখানে ট্রাম্পের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, কিন্তু এই প্রক্রিয়া নতুন না। এমনকি গতবার যখন ট্রাম্প জিতেছিলেন তখন অ্যারিজোনা অঙ্গরাজ্য কিন্তু ভোটের দিন ঘোষণা হয়নি, আরো 2 দিন পরে ঘোষণা হয়েছিল, কারণ অ্যারিজোনাতেও ব্যালট বক্স যদি পোস্টাল সার্ভিসের মাধ্যমে আসে তাহলে সেটা তারা সময় নিতে পারেন। ফলে এক একটা অঙ্গরাজ্যের এক একটা নিয়ম। পেনসিলভেনিয়া, মিশিগান এবং উইসকনসিন তারা কিন্তু ভোট অনেক আরো 2-3 দিন পর পর্যন্ত গুনতে পারেন, এবং সময় যদি তাদের বেশি লাগে তাতেও কোনো সমস্যা নেই, কারণ তাদের নিয়মটা হচ্ছে যদি ভোটের দিন পর্যন্ত পোস্ট অফিসের সিল পড়ে তাহলে তারা এটা গ্রহণ করতে পারবেন এবং কাউন্ট করতে পারবেন। যেহেতু গোলযোগের একটি আভাস পাওয়া যাচ্ছিল, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? সেখানে কি কোনো সহিংসতার খবর পাওয়া গেছে? বড় ধরনের কোনো সহিংসতার খবর এখনো আসেনি। তবে ব্যবসা বাণিজ্য থেকে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা যারা নিয়োজিত আছেন, বিশেষ করে পুলিশ প্রশাসন, তারা কিন্তু ফোন করে বলছেন যে তোমরা সতর্ক থাকো, যেন যে কোনো ধরনের পরিস্থিতির অবনতি যদি হয় তাহলে
ব্যবসা বাণিজ্য এগুলি রক্ষা করা সম্ভব হয়। এবং আমরা দেখেছি নিউ ইয়র্ক এবং পেনসিলভেনিয়ায় সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করছে এবং সেখানকার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগের থেকেই ব্যবস্থা নিয়ে রেখেছে। 36,000 সশস্ত্র পুলিশ এখন মোতায়েন আছে নিউ ইয়র্কে এবং অন্যান্য এলাকায়ও কিন্তু পুলিশ, ন্যাশনাল গার্ড তাদেরকে প্রস্তুত রাখা হয়েছে যদি কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের মতো ঘটনা ঘটে, কোনো ধরনের বিশৃঙ্খলা হয়, তাহলে যেন ব্যবস্থা নেওয়া যেতে পারে। সেই জন্য আসলে পুরো আমেরিকাকেই প্রস্তুত রাখা হয়েছে। ফ্লোরিডা থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হোসেন। হাড্ডাহাড্ডি লড়াই চলছে ট্রাম্প বাইডেনের মধ্যে। শেষ খবর পর্যন্ত বুথ ফেরত জরিপে 23 রাজ্যে রিপাবলিকান আর 22 রাজ্যে জয় পেয়েছে ডেমোক্র্যাট শিবির। এতে ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজের ভোট পেয়েছেন 213টি এবং 253টি ভোট পেয়ে এগিয়ে আছেন বাইডেন। জয় নিশ্চিত প্রয়োজনে 270 ইলেকটোরাল ভোট। ভোটের প্রচারের শুরু থেকে নিজের জয় নিয়ে আশাবাদী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে বুথ ফেরত জরিপের হিসাবে ইলেকটোরাল ভোটে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন থেকে পিছিয়ে আছেন তিনি। ফ্লোরিডা, টেক্সাস, ওহাইও মতন গুরুত্বপূর্ণ রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে মিনেসোটা, অরিগন, নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ওয়াশিংটন এসেছে বাইডেনের হাতে। এখন সবার নজর ব্যাটেল গ্রাউন্ড পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ার দিকে। এসব রাজ্যের ভোটের ফলে বিলম্ব দেখছেন বিশ্লেষকেরা। বিশেষ করে পেনসিলভেনিয়া ও উইসকনসিনের দখল নিতে চায় দুই পক্ষই। এদিকে 56% নারীর সমর্থন যাচ্ছে বাইডেনের দিকে। বিপরীতে ট্রাম্প পাচ্ছেন 43%। অশ্বেতাঙ্গ, ল্যাটিন ও এশীয়দের সমর্থন পাচ্ছে ডেমোক্র্যাটরা, আর শুধু শ্বেতাঙ্গরা ঝুঁকছে রিপাবলিকানদের দিকে। তবে বেশিরভাগ তরুণের আস্থা বাইডেনের উপর। করোনার কারণে এবার 100 বছরের মধ্যে পড়েছে রেকর্ড 10,13 লাখ আগাম ভোট। সে কারণেই ভোট গণনায় সময় লাগতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এর আগে 2000 সালে ফ্লোরিডায় আইনি প্রশ্নে ভোটের ফল গড়ায় আদালতে। নির্বাচনের 36 দিন পর প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয় রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশের নাম। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে ট্রাম্প বাইডেন দুজনেই জয় দাবি করছেন। তবে মার্কিন সংবাদ মাধ্যমগুলো নির্বাচনের ফল নিয়ে যে পূর্বাভাস দিচ্ছে তাতে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। এদিকে ভোটের চূড়ান্ত ফল নির্ভর করছে কয়েকটি ব্যাটেল গ্রাউন্ড রাজ্যের উপর। কিন্তু এবার রেকর্ড আগাম ভোট পড়ায় চূড়ান্ত ফল ঘোষণায় দেরি হতে পারে। মার্কিন জনগণের রায় দেয়া শেষ। এখন নখ কামড়ানোর সময় পার করছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। চলছে ভোট গণনা। ফল নিয়ে পূর্বাভাস দিচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম, আর তাতে ট্রাম্প বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন জয়ী হতে যাচ্ছেন বলে দাবি করার পরপরই জয় নিয়ে আশাবাদ জানান ট্রাম্প। তবে অভিযোগ প্রতিপক্ষ ফল চুরির চেষ্টা করছে। আগাম ভোট প্রশ্নে আদালতে যাওয়ার কথা বলেছেন তিনি। আমেরিকার জনগণ অভূতপূর্ব রায় দিয়েছে। কোটি কোটি মানুষ আমাদের ভোট দিয়েছে। আমরা নির্বাচনে জয়ী হয়েছি। কিছু মানুষ এটা মেনে নিতে পারছে না। তারা বিশৃঙ্খলা চাইছে। তবে আমরা শান্তির পক্ষে। বিশৃঙ্খল হতে দেব না। এর আগে নিজ শহর উইলমিংটনের সমর্থকদের সামনে হাজির হয়ে নিজের জয় নিশ্চিত বলে দাবি করেন জো বাইডেন। গণনা শেষ হতে কয়েকদিন সময় লাগতে পারে বলেও জানান তিনি। এই নির্বাচনে কে জিতেছেন আমি বা ট্রাম্প তা ঘোষণা দেওয়ার কেউ না। এটা মার্কিন জনগণের সিদ্ধান্ত। আপনারা শান্ত থাকুন। এদিকে ভোটের ফল ঘোষণার আগেই ট্রাম্পের হোয়াইট হাউস থেকে নিজেকে জয়ী ঘোষণা করা গণতান্ত্রিক কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকেই চাইছে রাশিয়া ও ইসরায়েলের জনগণ। নতুন প্রেসিডেন্টের হাত ধরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের আশা দেখছে ইরান। নির্বাচন নিয়ে মাথা ব্যথা নেই ফিলিস্তিনিদের। শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন শেষ দেখতে চায় ইউরোপ। কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট? এই নিয়ে সারা বিশ্বেই চলছে চুরচেরা বিশ্লেষণ। নানা দেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে এর মূল্যায়ন করছে সরকার ও রাষ্ট্রপ্রধানেরা।
রুশদের পছন্দ ব্যবসায়ী ট্রাম্পকে, তবে ইসরায়েল প্রশ্নে ট্রাম্পের চেয়ে বাইডেনকেই পছন্দ ফিলিস্তিনিদের। ট্রাম্প ক্ষমতায় এসে জেরুজালেমকে ইসরায়েলের হাতে তুলে দেওয়ায় সমর্থন পাচ্ছে দেশটির নাগরিকদের। আমার স্বামী আমেরিকান, তিনি ডোনাল্ড ট্রাম্পের সমর্থক। ট্রাম্প আবার নির্বাচিত হলে ইসরায়েলের জন্য বেশি ভালো। কে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসবে এটা নিয়ে ভাবছি না। যেই ক্ষমতায় আসুক, পররাষ্ট্রনীতি সবারই এক। তারা ইসরায়েলকে সমর্থন দেবে, ওদের স্বার্থে কাজ করবে। ওবামার সময় যে পররাষ্ট্র নীতি ছিল, ট্রাম্প এসে সে ধারাই অব্যাহত রেখেছেন। তারপরে ওবামার চেয়ে ট্রাম্প ভালো। ওবামা শুধু যুদ্ধই বুঝত, ট্রাম্প যুদ্ধের সঙ্গে ব্যবসাও ভালো বোঝেন। এদিকে নতুন প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতির উপর ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তবে এই নির্বাচনকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যু উল্লেখ করে এই নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ চীন। কে প্রেসিডেন্ট হচ্ছেন তা নিয়ে ভাবছি না। যে আসুক না কেন, আমাদের উপর চাপিয়ে দেওয়া অন্যায্য নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তেহরান ওয়াশিংটন সম্পর্ক নিশ্চয়ই নতুন উচ্চতায় পৌঁছাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। ভোটের ব্যবধান কম হওয়ায় যুক্তরাষ্ট্রের ট্রাম্প বাইডেন বিভক্তি স্পষ্ট বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যুক্তরাষ্ট্র অনেক বড় দেশ, ভোট গণনায় তাই দেরি হচ্ছে। এতে অস্বাভাবিকতার কিছু নেই। তবে এটা স্পষ্ট যে আমেরিকা বিভক্ত, কারণ দুই পক্ষের জনপ্রিয়তার ব্যবধান খুবই কম। শান্তিপূর্ণভাবে যুক্তরাষ্ট্র তাদের পরবর্তী নেতা খুঁজে নেবে বলে আশাবাদী জার্মানি। ভোটের ফল প্রকাশে দেরি হওয়ায় উদ্বেগ জানিয়েছে ফ্রান্স ও স্পেন। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত হওয়ায় শেখ মুজাহিদুর রহমান চন্দনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে চলছে আনন্দ উল্লাস। জেলার বাজিতপুর উপজেলার সরারচরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে গ্রামবাসী। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন চন্দন। এই খবর পাওয়ার পর তার গ্রামের বাড়িতে চলে মিষ্টি বিতরণ। পরে আনন্দ মিছিল নিয়ে গ্রাম প্রদক্ষিণ করেন স্থানীয়রা। মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস হয় জেলা সদরের আখড়া বাজার সৈয়দ নজরুল ইসলাম চত্বরেও। ছেলের এই অর্জনে গর্বিত মা সৈয়দা হাজেরা খাতুন বলেন, আমেরিকার পাশাপাশি দেশের কল্যাণেও কাজ করবেন চন্দন। আমেরিকার জন্য কিছু করলো আমি খুশি, আমার দেশের জন্য, শুধু আমার দেশের যে করবো, এই দেশের জন্য করতে হবে। আমেরিকার লোকের মন জয় করতে হবে, তা না হলে হইতো না। 16 বছর ধরে প্রতারণা হাতিয়ে নিয়েছেন শত কোটি টাকা। কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব, কখনো এনজিও ব্যুরোর শীর্ষ কর্মকর্তা পরিচয়ে এই কাণ্ড করেছেন তিনি। ভিলেজ ইমপ্রুভমেন্ট সোসাইটি নামে খুলেছিল নাম সর্বস্ব এনজিও। তার হাত থেকে রেহাই পায়নি পুলিশ থেকে শুরু করে রেজিস্ট্রি অফিসের পিওনো। গ্রেপ্তারের পর এই আশরাফের অভিনব সব প্রতারণার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। পুলিশের এএসআই কাশীনাথ মণ্ডল 2017 সালে রাজধানীর নিকেতনে পরিচয় হয় আশরাফের সঙ্গে। তার 3 স্বজনকে বাংলাদেশ ব্যাংক ও পুলিশে চাকরি দেওয়ার কথা বলে নেন 20 লাখ টাকা। চাকরি তো দূরে, কিছুদিনের মধ্যেই এলাকা থেকেই উধাও আশরাফ। মোট 20 লাখ টাকা নেয়। পরবর্তীতে সে 3 লাখ টাকা দেয়, বাকি টাকা সে আজ দিই কাল দিই এইভাবে সে আমাকে প্রতারণা করে আসছে। গাজীপুরের রেজিস্ট্রি অফিসের কর্মচারী কবির হোসেন প্রাইমারি স্কুলের শিক্ষক পদে চাকরি দেওয়ার কথা বলে নেন 4.5 লাখ টাকা। কবিরের অভিযোগ, গাজীপুরের শতাধিক ব্যক্তির অন্তত 3 কোটি টাকা হাতিয়েছেন আশরাফ। আমার নিজের চাচাতো বোন এবং বাইকনার জন্য টাকা দিয়েছিলাম 6তে সে 1.5 লক্ষ টাকা দিছে। বিভিন্ন মানুষের কাছে প্রতারণা করে গাজীপুর থেকে প্রায় 2 কোটি 2.5 কোটি টাকার মতন হাতিয়ে দিয়েছে। প্রতারণার একাধিক অভিযোগ পাওয়ার পর রাজধানীর তেজগাঁও থেকে এক সহযোগী সহ তাকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। আশরাফের বাড়ি দিনাজপুরের খানসামায়। তার প্রতারণার প্রথম শিকার সেখানকার বন্ধুরা। 2007 সালে ভিলেজ ইমপ্রুভমেন্ট সোসাইটি নামে এনজিও খুলে চাকরি দেওয়ার কথা বলেও অর্থ আত্মসাৎ করেন অনেকের। বিষয়টি জানাজানি হলে চলে যান গাজীপুর। চলাফেরা শুরু করেন দামি গাড়িতে। পরিচয় দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব ও এনজিও বিষয়ক ব্যুরোর শীর্ষ কর্মকর্তা হিসেবে।
ফেসবুক আছে, ফেসবুকে স্যার তার স্ট্যাটাসের মাধ্যমে লোক কালেকশন করে। আমি কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওর চেয়ারম্যান পরিচয় দিয়ে বিভিন্নখানে বিভিন্ন লোকের কাছে টাকা পয়সা নিয়েছি। অভিযোগ আছে গাজীপুর থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে চলে আসেন ঢাকার নিকেতনে, সেখানেও বিষয়টি আলোচনায় এলে চলে যান আশকোনায়। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 15 লাখ টাকা অথবা 20 লাখ টাকা ঋণ দেওয়া হবে। 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা অথবা 2 লক্ষ টাকা তাকে অ্যাডভান্স প্রদান করতে হবে। এভাবে সে বিপুল সংখ্যক ব্যবসায়ী, পরিবহন ব্যবসায়ী, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কাছ থেকেও ঋণ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এখানেই শেষ নয়। আশরাফ বিএনপির হয়ে দিনাজপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েছেন 2 বার। আশরাফ একাদশ সংসদ নির্বাচনে দিনাজপুর 4 আসনে ছিলেন মনোনয়ন প্রত্যাশী। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 30 দিনের সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হচ্ছে। যদি এই বছর স্কুল খোলে তবে এই সিলেবাসের উপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, নইলে অটো পাস দিয়ে সনদ দেবে স্ব প্রতিষ্ঠান। স্কুল বন্ধ 15 নভেম্বর পর্যন্ত। এরই মধ্যে মাধ্যমিকের শিক্ষার্থীদের অটো প্রমোশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে প্রাথমিকে এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, যদি স্কুল খোলার পরিস্থিতি তৈরি হয় তবে শিক্ষার্থীদের 1 মাস স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়া হবে। এজন্য একটি সংক্ষিপ্ত সিলেবাসও করা হচ্ছে। 30 দিনেরও একটা সিলেবাস ইতিমধ্যে আমরা তৈরি করে ফেলছি। হ্যাঁ, যদি আমরা ডিসেম্বরেও খুলতে পারি তাও আমার ওই সিলেবাসে আমরা একটা মূল্যায়ন করব আর কি। এবার পিএসসি পরীক্ষা হচ্ছে না, তাই কেন্দ্রীয়ভাবে কোনো সনদও দেয়া হবে না, তবে স্ব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সনদ দেবে। সেইটা হলো স্ব বিদ্যালয়। আপনার ক্লাস 5 এর জন্য একটা পদ্ধতি থাকবে যে তারা ওই স্কুলের টিচাররা যেভাবে চায় তারা পরীক্ষাও নিতে পারে বা তারা টেস্টও করতে পারে, তারা সেখানে মূল্যায়ন করে একটা সনদ দিবে 6-এ ভর্তি হওয়ার জন্য। শিক্ষকরা বলছেন, একাডেমিক কার্যক্রম চালানোর সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এই সিলেবাস অনুযায়ী আমাদেরকে যারা কর্তৃপক্ষ যেরকম নির্দেশনা দিবে আমরা শিক্ষকরা প্রস্তুত রয়েছি এবং আমাদের বিদ্যালয়ে প্রস্তুত রয়েছে। নির্দেশনা মোতাবেক আমরা এই সিলেবাস সম্পন্ন করার চেষ্টা করব। বিদ্যালয় খোলা না গেলে বাড়িতে বসে এই সংক্ষিপ্ত সিলেবাস শেষ করবে শিক্ষার্থীরা, জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌসুম এখন রোপা আমন ধানের, এজন্য গ্রামাঞ্চলে চলছে আগাম আমন ধান কাটা ও মাড়াই উৎসব। টানা বৃষ্টি ও কয়েক দফা বন্যার পর এবার অধিকাংশ জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। সোনালী ফসল ঘরে তুলতে দিনভর ব্যস্ত কৃষক। বাজারে এবার ধানের দাম প্রত্যাশার মধ্যে থাকায় ক্ষতি পুষিয়ে লাভবান হওয়ার আশা তাদের। লক্ষ্মীপুরের 5 উপজেলায় আমনের আবাদ হয়েছে ৭৮,৯০০ হেক্টর জমিতে। তার মধ্যে ৫১,৬০০ হেক্টর জমিতেই উচ্চ ফলনশীল জাতের আমন ধানের বাম্পার ফলন হয়েছে। সপ্তাহখানেক ধরে শুরু হয়েছে আগাম জাতের ধান কাটা। টানা বৃষ্টিতে পাকা ধানের কিছুটা ক্ষতি হলেও ফলন ভালো হওয়ায় তা পুষিয়ে নেয়ার স্বপ্ন দেখছেন চাষিরা। আমাদের ফসল মোটামুটি ভালো হয়েছে, এখন বৃষ্টির কারণে আমাদের ধানগুলো কিছু খারাপ হয়ে গেছে। ধান ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী কৃষি বিভাগ। ধান আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে, তবে লাস্ট একটু বৃষ্টির কারণে এই ধানগুলো পাকা ধান হেলে পড়ে গেছে, এই কারণে কিছুটা ফলন তারতম্য হবে। 2 দফা বন্যায় ফসল হানির শঙ্কা থাকলেও ফলন ভালো হয়েছে শেরপুরে। এরই মধ্যে কাটা শেষ হয়েছে প্রায় 1,500 হেক্টর জমির আমন। মাঠের পাকা ফসল ঘরে তুলতে দিনরাত ব্যস্ত কিষানীরা। ধানটা পাইছো মোটামুটি ভালো হয়েছে, ক্ষেত এখন ধান পাকছে, আমরা কাটতেছি। মৌলভীবাজারের বিস্তীর্ণ মাঠে সোনালী ধানের সমাবেশ। এরই মধ্যে জেলার প্রধান শস্য রোপা আমন ঘরে তোলা শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ তেমন কিছু নেই, পোকামাকড়ও তেমন কোনো আক্রমণ নেই। ইনশাল্লাহ এবছর মৌলভীবাজারে রোপা আমন মৌসুমেও একটা বাম্পার ফলন আশা করা যাচ্ছে। 2 দফা বন্যার কারণে নেত্রকোনায় লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম জমিতে রোপা আমন আবাদ করা হয়। ফলন ভালো হওয়ায় ক্ষতি পুষিয়ে নেয়ার আশা চাষিদের। 7 ধান আমি লাগাইছি যে ভালো ফলন দিছে, এরপরে এই ধান কাটতে আমরা শস্য, এই আলু, মরিচ এগুলা করতে পারি।
হাওড়াঞ্চল সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায়ও শুরু হয়েছে আমন ধান কাটা উৎসব। জেলার 11 উপজেলায় 81,000 হেক্টর জমিতে আবাদ হওয়া রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,464 মেট্রিক টন। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দক্ষিণ ঢাকার লেক জলাশয় পরিষ্কার করে হাঁস ও মাছ চাষের পরিকল্পনা মেয়র ফজলে নূর তাপসের। আর সেই লক্ষ্যে জলাধার পরিষ্কার করতে নামছে সিটি কর্পোরেশন। দীর্ঘমেয়াদী এই পরিকল্পনা বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণে নগরবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। দক্ষিণ ঢাকার সব জলাধার পরিষ্কার করে হাঁস ও মাছের চাষের ঘোষণা গত জুনেই দিয়েছিলেন মেয়র শেখ ফজলে নূর তাপস। এরপর জুলাইয়ে রমনার লেকে ছাড়া হয় 50টি হাঁসের ছানা। লক্ষ্য ছিল জলাধারের পানি সচল ও পরিষ্কার রাখা। তবে 4 মাসের মধ্যেই মারা গেছে 25টির বেশি ছানা। নজরদারির অভাবে ক্ষতি হয়েছে মাছেরও। এ বিষয়ে দক্ষিণ ঢাকার মেয়র বলছেন, লেক পরিষ্কার না করে হাঁস বা মাছ ছাড়লে কোনো লাভ হবে না। তাই প্রথমে জলাশয়ের পানি পরিষ্কারের পরিকল্পনা তার। রমনা পার্কে আমরা 50টা ছেড়েছিলাম, কিছু বিষাক্ত পানির কারণে কিছু হাঁস মারা গেছে। আমরা আবার পর্যায়ক্রমে, এটা চলমান কার্যক্রম, আমরা পর্যায়ক্রমে যেখানে মারা যাচ্ছে আমরা আবার বৃদ্ধি করছি। আপনারা লক্ষ্য করবেন আমরা ধলপুরে আমাদের পুকুরে এখন হাঁস ছেড়েছি। সবুজ সজল ঢাকা গড়তে দরকার দীর্ঘস্থায়ী পরিকল্পনা। এর অংশ হিসেবেই জলাশয় পরিষ্কার করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ধাপে ধাপে আমরা প্রত্যেকটা জলাশয়তেই হাঁস ছাড়ছি এবং মাছ চাষছি। কিন্তু এটা একটি অনেক বিশাল কর্মযজ্ঞ, চলমান প্রক্রিয়া। হয়তোবা কোনো সময় মনে হবে যে ধীর হয়ে গেছে, কিন্তু এটা আমরা সবসময় তদারকি করছি। সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসীরাও। তারা বলছেন, এই পরিকল্পনা আলোর মুখ দেখলে মশা ও জলাবদ্ধতার সমাধান মিলবে। পৃথিবীর অন্যান্য দেশের লেকগুলোতেও কিন্তু এই ধরনের অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে এবং সেগুলো অনেক দৃষ্টিনন্দন হয়। তা আমরা আশা করব, প্রত্যাশা করব সেই ধরনের আগে জীবাণুমুক্ত করা, পানিগুলোকে পরিষ্কার করা। মাছ হাঁস যাই চাষ করো কোনো সমস্যা নাই, কিন্তু এটাকে মহাপরিকল্পনার মাধ্যমে পরিকল্পিতভাবে এই জলাশয়টা করা ঢাকা শহরের জন্য অত্যন্ত জরুরি। জলাধার পরিষ্কারের পর এর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নগরবাসীর। তাই সবাইকে যার যার অবস্থান থেকে ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন রাখার আহ্বানও জানিয়েছেন দক্ষিণ ঢাকার মেয়র। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালী ও লক্ষ্মীপুরে বেড়েছে নির্যাতন ও সহিংসতা। ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন শিশু ও নারীরা। এতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, শহর, গ্রাম ও দুর্গম চরে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রয়েছে। পাশাপাশি প্রতিরোধমূলক উদ্যোগও নেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে ধর্ষণ, যৌন নিপীড়ন সহ নারীর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সুবর্ণচরে মাকে হত্যার পর মরদেহ 5 খণ্ড করার ঘটনায় আতঙ্কিত মানুষজন। বিভিন্ন সময় একা একা রাস্তা চলাফেরা করতে হয়, তো সেক্ষেত্রে নিজেকে অনেক সময় খুব হীনমন্যতায় ভুগে এবং আতঙ্কগ্রস্ত মনে হয়। নিজেকে নিয়ে যেমন আতঙ্কিত, ঠিক তার চেয়ে বেশি আতঙ্কিত আমি আমার স্কুলের বাচ্চাদেরকে নিয়ে। নারী নির্যাতন বন্ধে আইন কার্যকরের পাশাপাশি পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষাও জরুরি বলে মনে করেন নারী অধিকার কর্মীরা। মানসিকতার পরিবর্তন করতে হবে আইনের পাশাপাশি। যতক্ষণ না আমরা মানসিকতার পরিবর্তন করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজ থেকে এই নির্যাতন বন্ধ হবে না। নোয়াখালীতেই অক্টোবরে নারী নির্যাতনের 81টি মামলা হয়েছে। এর মধ্যে ধর্ষণ 31 ও 4টি হত্যা মামলা রয়েছে। সবগুলো এলাকার প্রতি আমাদের বিশেষ নজর আছে। নোয়াখালী জেলা পুলিশ তৎপর আছে। আমরা পেশাদারিত্বের সাথেই আমাদের পেশাগত দায়িত্ব পালন করে যাব। আর এই এলাকাগুলোতে আমরা যে নামগুলো আমরা ইতিপূর্বে পেয়েছি, এই নামগুলো নিয়ে এবং আরও বিভিন্ন জায়গা থেকে আমরা নাম সংগ্রহ করছি। লক্ষ্মীপুরেও উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণের ঘটনা। ধর্ষকদের কঠোর শাস্তি না হওয়া, মামলা নিয়ে প্রভাবশালীদের নানা হয়রানি এবং তদন্তে গাফিলতি সহ বিভিন্ন কারণে এমন ঘটনা বাড়ছে বলে মনে করা হচ্ছে। এ ধরনের ঘটনার ঘটনা যেন আর এলাকায় না হয়, প্রশাসনের প্রতি জোর আবেদন জানায়। গত 4 মাসে জেলায় 35টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে মামলা হয়েছে 30টি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিষেধাজ্ঞা থেকে ফিরে আবার বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা জিতে নিলেন সাকিব আল হাসান। মোহাম্মদ নাবিকে সরিয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে এখন টাইগার মহাতারকা। চূড়ান্ত হয়েছে তার দেশে ফেরার দিনক্ষণ। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকায় ফিরবেন সাকিব।
অংশ নেবেন আসন্ন বঙ্গবন্ধু টি-20 কাপে। এমন প্রাণখোলা উল্লাসে ভেসে যাওয়ার সুযোগ সব সময় আসে না। এক ক্রিকেটই দিয়েছে আকাশ স্পর্শের স্বাদ, গর্বের অনুভূতি। আলাদাভাবে চিহ্নিত করা হয়নি, তারপরও সবার জানা উল্লাসরত এই দলটির সবচেয়ে সামনে থাকা লোকটি সাকিব আল হাসান। একবার দুবার নয়, টাইগারদের অসংখ্য রোমাঞ্চকর অভিযানে তিনি ফ্রন্টলাইনার। মাঝে নির্বাসনে হয়তো জমেছে ধুলো, কিন্তু বিস্তৃতি নয়। ছবি আর স্থাপত্যে বন্দী থাকার দিন শেষ। মহাতারকাকে বরণ করে নিতে প্রস্তুত টাইগার ক্রিকেট। দায়মোচন পর্ব শেষে আবার নাম লিখিয়েছেন আইসিসির নথিতে। তাতেই ওলট পালট ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডারের তকমা নিয়ে রাজার মতো প্রত্যাবর্তন তার। মহাতারকার ফিরে আসায় জায়গা ছেড়ে দিতে হয়েছে মোহাম্মদ নাবিকে। মাঠে ফেরার লাইসেন্সটা হয়তো মুঠোতে, কিন্তু বয়স তো থেমে নেই আগের জায়গায়। দ্বিতীয় পর্বে পুরনো সেই অপ্রতিরোধ্য সাকিব ফিরে পাওয়া যাবে তাকে কি আর? ও এমনই, ও সবসময় খুব এগ্রেসিভ, নিজেকে বড় ভাবতে জানে এবং সেটা বোধহয় তাকে দারুণ অ্যাডভান্টেজ দেয়। সাকিবের সাথে আমাদের অন্য খেলোয়াড়দের কিছু কিছু ব্যাপারে পার্থক্য অবশ্যই রয়েছে, যে কারণে তার পারফরমেন্সটা অন্যদের তুলনায় অনেকটাই ভিন্ন। শূন্য প্রেক্ষাগৃহে অপেক্ষা বরপুত্রের জন্য। শেষ হয়েছে 1 বছরের নির্বাসন। অসমাপ্ত ডেলিভারি আবার আলোর অপেক্ষায়। থমকে থাকা সময়ে ইঙ্গিত আলোড়নে। লক্ষ্যভেদ এখন সময়ের ব্যাপার। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার দ্বিতীয় ও পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। বরফের রূপালী চাদরে ঢাকা এর চূড়া এখন দেখা যাচ্ছে দেশের উত্তরের শেষ প্রান্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে। অপরূপ এই দৃশ্য দেখতে পর্যটকের ভিড় জমছে মহানন্দা নদীর পাড়ে। তেঁতুলিয়ার ওপারই ভারত। সেখানে সিকিম রাজ্য ও নেপালের পূর্ব সীমান্তের মাঝামাঝি অবস্থান কাঞ্চনজঙ্ঘার। তেঁতুলিয়ার উত্তরের আকাশে তাকালে চোখে পড়ছে হিমালয় পর্বতমালা, তবে নজর কাড়ছে কাঞ্চনজঙ্ঘার শুভ্র চূড়া। সূর্যের আলো পড়লে তা আরও মোহনীয় রূপ নেয়। প্রতি বছর অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত তেঁতুলিয়া থেকে দেখা যায় ভারত ও নেপালের পাহাড়। এবার আকাশ পরিষ্কার থাকায় সেই দৃশ্য বেশি স্পষ্ট। তা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেঁতুলিয়া যাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। এত সুন্দর ভিউ আর কি বাংলাদেশের আর অন্য কোনো জায়গা থেকে এত ক্লিয়ারলি দেখা যায় না। তো এই সৌন্দর্যটা এবছর আরো বেশি আমরা দেখতে পাচ্ছি। মানে আগে হয়তো ছবিতে দেখছি শুনছি, কিন্তু নিচে চোখে দেখেই সার্থক হলো যে না, আমাদের দেশে থেকেও আমরা এখান থেকে খুব কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, যেটা হয়তো ইন্ডিয়ায় যে আমাদের পক্ষে দেখা সম্ভব না। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পঞ্চগড়ের মূল আকর্ষণই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। তাই এই সময়টায় বেড়েছে পর্যটক সমাগম। তাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। দেখতে পেয়েছি যে তেঁতুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্থান থেকে এই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এবং দেশের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে ট্যুরিস্টরা কিন্তু পঞ্চগড়ে আসছেন এবং তাদের এই কাঞ্চনজঙ্ঘাটি তাদের একটি অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমাদের হাইওয়ে পুলিশ আছে, ট্যুরিস্ট পুলিশ আছে এবং জেলা পুলিশের সমন্বয়ে আমরা সবসময় এগুলো নজরদারির মধ্যে রাখছি। এখানে ট্যুরিস্টরা যাতে সহজে তারা এখানে রেন্টে কার পেতে পারে, যাতে অতিরিক্ত কোনো ভাড়া না নিতে পারে, সেই দিকে আমাদের খেয়াল আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।